দেখ, এখানে তোদের কোনো কথা শুনতে আমরা চাইনি, আমাদের সিদ্ধান্তই তোদের মানতে হবে। আঙ্কেল, আপনি বিশ্বাস করছেন না কেন? আপনারা যা ভাবছেন আমরা তা কিছুই করিনি। আপনারা সবাই আমাদেরকে সন্দেহ করে চলেছেন। হ্যাঁ আঙ্কেল ঠিকই বলেছেন। ছেলেটা হঠাৎ করে ওয়াশরুমে ঢুকে পড়ায় আমি তাকে দেখে চিৎকার করে উঠি। জানি সবই জানি, তোদের বানানো নাটক তোরা কি করতে চেয়েছিল আমরা সবই জানি। এই যে ভাইরা, আপনারা কিছু বলছেন না কেন? এদের বিয়ে দিয়ে দিব নাকি কাজী ডেকে নিয়ে আসে? না এখনই না। লোকটার কথা শেষ হতে না হতেই একটা ছেলে কাজীকে ফোন করে শপিং মলে আসতে বলে। এখানে কি হলো কিছুই বুঝতে পারছেন না তো? আসেন আপনাদেরকে বুঝিয়ে নিয়ে আসি। আমি শপিং মলে এসে মার্কেট করছিলাম, হঠাৎ ওয়াশরুমে যাওয়ার জন্য আমি সরাসরি চলে যাই। কোনটা লেডিস ওয়াশরুম, আমি সেই দিকে তেমন একটা ভ্রুক্ষেপ দেখাই না। যে ওয়াশরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকি, অমনি ভিতরে একটা মেয়ে আমাকে দেখে চিৎকার দিয়ে ওঠে। সেই ওয়াশরুমের চারপাশে মানুষজন দিয়ে পুরো হয়ে যায়। আর এমন হয় তারা সবাই ভাবে আমি আর মেয়েটা অনৈতিক কার্যক্রম করতে গিয়েছিলাম। এর জন্যই তারা আমাদেরকে দুজনকে ধরে বিয়ে দেওয়ার কথা বলছে। আমি আর মেয়েটা তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা তো আমাদের কথায় কোনো পাত্তাই দিচ্ছে না। একটু পর সেইখানে কাজী চলে আসে। আমাকে আর মেয়েটাকে কবুল বলতে বললে আমি আর মেয়েটা কবুল বলি না। তখন বাস থেকে ওই বৃদ্ধ লোকটা আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, ভালো ভালো কবুল বলবি নাকি এর ব্যবস্থা নিতে হবে বল তোরা? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হয় সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। লোকটার কথা শুনে সবাই আমাদের দুজনকে সবাই অনেক কথা বলছে। আমি নিজেকে আর সামলাতে না পেরে সবাইকে উদ্দেশ্য করে বলি, কি পেয়েছেন আপনারা? আমাদের কথার কোনো মূল্য নেই। আমরা সেই কখন থেকে বলছি আমরা কিছুই করিনি। তারপরও আপনার বিশ্বাস করতেছেন না? আমাদের দুজনকে জোর করে বিয়ে দিতে নিয়েছেন। আমাদের মতের কোনো মতামত নাই। আর এই যে কাজী সাহেব, আপনি জানেন না পাত্র আর পাত্রী থাকলে কখনো বিয়ে পড়াতে হয় না। দাড়ি পেকে গেছে আপনার, বোধহয় বিয়ে করাতে করাতে, কিন্তু আজ পর্যন্ত এই আইনটাই জানেন না। আমার কথা শেষ হতে না হতেই লোকটা আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। আমি গাল ধরে সেখানে বসে পড়ি। তখনই বৃদ্ধ লোকটা আমাকে আর মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, চোরের মায়ের বড় গলা, চুরি করেছিস এখন অস্বীকার করছিস, তাই না? ভালোই ভালো বিয়ে করবি নাকি আমাদের ভয়ঙ্কর রূপ দেখাতে হবে? আগে ভালোই কবুল বলে দেই। আমার কবুল বলা দেখে মেয়েটি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর কান্না করছে। নিজেকে সামলে নিয়ে মেয়েটাও কবুল বলে দেয়। তারপর ইমাম সাহেব আমার আর মেয়েটার যেন সংসার সুন্দর মতো হয় এই নিয়ে মোনাজাত করে দেয়। পুরো শপিং মলের মানুষেরা বোধহয় ফ্রি মুভি দেখছে। সবাই তাদের শপিং না করে আমাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি ওনার শুধু চোখ দেখা যাচ্ছে, মুখের বাকি অংশ দেখা যাচ্ছে না। এটা দেখতে কেমন এখন পর্যন্ত তাও দেখতে পারলাম না। গিয়েছিলাম তখনও তার মুখেতে মেকআপ লাগানো ছিল। নিশ্চয়ই মেয়েটা পর্দা করে। হাতে কালো পোশাক, পুরো শরীরটা ঢিলে ঢালা বোরকা দিয়ে আবদ্ধ। তারপর আমি সেইখানে আর না দাঁড়িয়ে থেকে মেয়েটার হাত ধরে শপিং মল থেকে বাইরে চলে আসি। বাইরে এসে ফুটপাতে দাঁড়িয়ে আছি। মেয়েটি আমার হাত থেকে ওনার হাত ছাটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলে, কি করলেন আপনি? আপনার কি কোনো হুঁশ নেই? লেডিস ওয়াশরুমে ঢুকে পড়েন, এখন কি হবে? আপনি ভালোই আমাকে ডিভোর্স দিবেন এক্ষুনি। বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি ওইটা লেডিস ওয়াশরুম ছিল। জানতে পারলে কখনো ওয়াশরুমের পা দিয়েও যেতাম না। আর এত বড় কাণ্ড হয়ে গেল, মা বাবা যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। রাখেন আপনার বাবা মা। আমার বাবা মা আর ভাই যদি জানতে পারে নির্ঘাত আমার কপালে শনি আছে। এই বিষয়টা জানাজানি না করে নিজেদের মধ্যে রেখে দিলেই ভালো হয়। সময় মতো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন। আচ্ছা, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি লোকের মুখে শুনেছি যে বিয়ের 6 মাস আগে ডিভোর্স দেওয়া যায় না, তাই 6 মাস অপেক্ষা করতে হবে আপনার। এইখানে কথা না বলি, দেখেন এখনো অনেক লোক আমাদের দিকে তাকিয়ে আছে। এর থেকে চলেন একটা রেস্টুরেন্টে কিংবা পার্কে যাওয়া যাক। আমি তো এখানে নতুন এসেছি, তেমন কিছু একটা চিনি না। আমার কথা সে
সত্যি মেয়েটি রাস্তার সামনে গিয়ে একটা রিক্সা দাঁড় করায়। তারপর আমি রিক্সায় উঠে বসি। রিক্সা চলছে তার আপন গতিতে। মেয়েটির কাছ থেকে আমি অনেকটাই দূরত্ব নিয়ে বসে আছি। কোথায় একটু ঝাঁকি লাগলে আমি রিক্সা থেকে পড়ে যাব। একটু পর গিয়ে রিক্সা দাঁড় করিয়ে একটা সুন্দর পার্কের সামনে। রিক্সাওয়ালাকে আমি ভাড়া দিতে যাব, উল্টো মেয়েটা তার ব্যাগ থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দিয়ে দেয়। কোন দিকে আমিও টাকা রিক্সাওয়ালাকে দিতে লাগি। দুজনের জোড়াজুড়িতে রিক্সাওয়ালা বুঝতে পারে না কার টাকা নেবে। তারপর আমার হাত থেকে টাকাটা নিয়ে চলে যায়। অন্যদিকে মেয়েটির টাকাটা দেওয়ায় অনেকটাই রেগে যায়। পা দিয়ে রাস্তায় লাথি মেরে বলে, আপনি টাকা দিতে গেলেন কেন? আমি কি আপনাকে বলেছি টাকা দেওয়ার জন্য? তাহলে আপনি টাকা দিলেন যে? না, আপনি কেন আবার ভাড়া দিতে যাবেন? সত্যি করে কথা বলেন তো, আপনি কি আমাকে আপনার স্ত্রী হিসেবে ভেবে ফেলে দিয়েছেন? আমি দেখছি আপনি আমাকে সেই শপিং মল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর এখন স্বামীর অধিকার দেখাচ্ছেন। মেয়েটা কথা বলতে বলতে পার্কে লেকের সামনে থাকা চেয়ারে বসে পড়ে। আমিও গিয়ে তার পাশের চেয়ারে বসে পড়ি, অনেকটা দূরত্ব বজায় রেখে। উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তার পোস্টে কি উত্তর দিব ভাবতে লাগি। তারপর তাকে উদ্দেশ্য করে বলতে লাগি, দেখেন, যা হবার তা হয়ে গেছে। ভুলবশত হোক না কেন, বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। আমি বলছি মানে আমি চাচ্ছি না আমাদের ডিভোর্স হোক। আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। আমাদের যখন বিয়ের সময় হবে তখন না হয় দুই ফ্যামিলিকে আমাদের বিষয়টা জানিয়ে দেব। তারা নিশ্চয়ই আমাদের বিষয়টা বুঝতে পেরে কোনো কথা বলবে না। আমি কথাটা একদমে বলে মেয়েটার দিকে তাকাই থাকি। মেয়েটা লেকের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি ভাবতে লাগি, এই বুঝি মেয়েটা এখন আবার গালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিবে। সকালে যে কার মুখ দেখে উঠেছি, যেখানে যাচ্ছি সেখানে শুধু অঘটন ঘটাচ্ছি। আবার ধ্যান ভেঙে মেয়েটির কথা শুনে, হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। বাঙালি মেয়ের বিয়ে একবারই হয়, দ্বিতীয়বার হয় না। যেভাবেই হোক আমরা এখন স্বামী স্ত্রী, তাই চাচ্ছি এই বিষয়টা না জানাজানি করাই ভালো। আমরা বড় হয়ে আমাদের বিয়ের বয়স হোক, তখন না হয় ফ্যামিলিকে সব কথা জানিয়ে দেব। মেয়েটিকে আবার মতের সঙ্গে একমত দেখে অনেকটা খুশি হই। যাই হোক, পুনরায় আমি তাকে প্রশ্ন করি, আপনি কি পর্দা করেন আর আপনার নাম কি? আমার নাম পপি, আর হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই পর্দা করি। আজকে শপিংয়ে এসেছিলাম একটা প্রয়োজনে, কিন্তু এসে যা ঘটলো, এর আগে কখনোই শপিংয়ে আসিনি। একা একা বা কিংবা ভাইয়ের সঙ্গে এসেছি। যা ঘটলো তা কখনো ভোলার মতো নয়। তারপর আমি মেয়েটার সঙ্গে টুকিটাকি কিছু কথা বলতে লাগি। সেভাবে বেরিয়ে যায়। অনেক সময় দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। তখন মেয়েটি অর্থাৎ পপি পুনরায় বলে, ভাইয়াও সরি, আপনি তাহলে থাকেন, আমি বাসায় যেতে হবে আমাকে। অনেকটা সময় হয়ে গেছে, বাবা আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে। তাদেরকে না বলেই আমি শপিং মলে এসেছিলাম। বাসায় যেতে হবে, আপনি থাকেন, আল্লাহ হাফেজ। কথা বলে সেইখান থেকে উঠে পার্ক থেকে বের হতে চলল। আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছু একটা চিন্তা করে। সিট থেকে উঠে দৌড়াতে দৌড়াতে পপির কাছে এসে বলি, আচ্ছা, আপনি ফোন ইউজ করেন না? আপনি যদি ফোন ইউজ করেন তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে কি দেওয়া যাবে? হ্যাঁ, ফোন ইউজ করি, আর এটা হলো আমার নাম্বার। আমাকে সময় হলে কল করবেন। আজকে আর কথা বলতে পারছি না, অন্য একদিন কথা বলবো আপনার সঙ্গে। বাসায় যেতে হবে, অনেকটা সময় হয়ে গেছে। আমি এই শহরে নতুন এসেছি। আমি অন্য শহরে থাকতাম, এখানে কলেজে ভর্তি হয়েছি। আর ব্যাচেলারদের এখানে বাসা ভাড়া দেয় না, তাই একটা বন্ধুর বাসায় উঠেছি। তার মা বাবার বোনের জন্য কিছু কেনাকাটা করার জন্য শপিং মলে গিয়েছিলাম। আর গিয়ে যা ঘটলো, মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে রাস্তায় চলে আসি। তারপর গাড়ির জন্য অপেক্ষা করতে লাগি। একটা রিক্সা আসলে রিক্সাতে মেয়েটি উঠে চলে যায়। দেখি মেয়েটা রিক্সা থেকে মুখ বের করে আমার দিকে তাকায়, পপির সঙ্গে চোখে চোখ লাগায়। পপি অনেকটা লজ্জা পায়। আমি লজ্জা পেয়ে মাটির দিকে তাকিয়ে থাকি। একটু পর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা সেভ করে জান লিখে যান। যেভাবেই হোক এখন তো দুজনেই স্বামী স্ত্রী, এই বিষয়ে চিন্তা থাকতে হবে। যা হবার তা হয়ে গেছে, তা নিয়ে ভেবে আর লাভ নেই। পাস্ট ইজ পাস্ট। তারপর আমার বন্ধুর নাম্বারে ফোন করি। ফোনে রিং হতে রিসিভ করে ওই পাশ থেকে বলতে লাগে, কিরে তুই কোথায়? তুই তো এই শহরের কিছু জিনিস না, তাহলে সেই যে সকালে বাসা থেকে বের হয়েছিস, এসে আর তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফোন করলাম এতবার রিং হলো, কিন্তু তুই ফোন রিসিভ করিস না। তোকে তো নিয়ে চিন্তা হচ্ছে আমার। একটাবার কি ফোন রিসিভ করে বলা যায় না কোথায় আছিস তুই? আরে থাম থাম, একবারে সব কথা বলবো নাকি? তোদের এই শহরটা অনেক ভালো লেগেছে আমার, তাই বাহির দিয়া হাঁটতে একটা পার্কে চলে আসি। সেখানে অনেকক্ষণ বসে থাকি, তারপর আমি পার্কের নামটা বলি। কি, পার্কটা তো আমাদের বাসা থেকে অনেকটা দূরে, তুই ওখানে হাঁটতে হাঁটতে গেলি কি করে? কি হয়েছে তোর? সত্যি করে বল, কি হয়েছে? আমার কাছে তুই খুলে বল, সমস্যা নেই। আমি ভাবতে লাগি, আদেও কি সৌরভকে বলা যাবে না? থাক, এখন ওটা বলি। আরে শালা, কিছু হয়নি। তোকে কয়বার করে বলছি হ্যাঁ এইখানে আয়, আমি দাঁড়িয়ে আছি, তুই তোর বাইকটা নিয়ে জলদি জলদি চলে আয়। কথাটা বলেই আমি ফোন রেখে দেই। এবার আসেন, আপনাদের আবার পরিচয় দিয়ে দেওয়া যাক। আমার নাম স্বাধীন শেখ, বাবা মার একমাত্র সন্তান, কিন্তু ছোট্ট একটা বোন আছে। বাবা মা অন্য একটা শহরে থাকে, বাবার ওইখানে ব্যবসা আছে, সেইটা দেখাশোনা করে সে। আমি লেখাপড়ার সুবাদে এইখানে চলে আসি। আরটুকু না হয় গল্পের সাথে থাকেন, ঠিকই বুঝতে পারবেন। আপনাদেরকে পরিচয় দিতে দিতে সৌরভ চলে আসে। আবার সামনে তার বাইকটা ব্রেক করতে আমি বাইকে উঠে বসি। তারপর সৌরভ বাইক চালাতে চালাতে বাসায় চলে আসে। বাসায় এসে দরজায় কলিং বেল দিতেই তাদের বাসার কাজের হয়ে এসে দরজা খুলে দেয়। তারপর আমি আরও সোজা ভাষার মধ্যে চলে যাই। পয়সা রোগে গিয়ে বসে আছি আর আঙ্কেল আন্টির সঙ্গে টুকিটাকি কিছু কথা বলছি। তখনই সেখানে একটা মেয়ে এসে সজীবের বাবার পাশে বসে পড়ে। আমি সেই দিকে একবার তাকিয়ে তার দিক থেকে চোখ সরিয়ে নেই। কোন দিকে মেয়েটি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নিমিষেই তার ধ্যান ভাঙে মায়ের কথা শুনে। কি রে মা, তুই হঠাৎ এখানে আসলি যে? তুই তো সবসময় আমাদের সঙ্গে সবসময় বসে আড্ডা দিস না। তাছাড়া কোনো রুমের মধ্যে বসে থেকে লেখাপড়া করিস। আর ওইটা হচ্ছে তোর ভাই আর বন্ধু, আমাদের বাসায় থাকবে আজ থেকে। আন্টির কথা শেষ হতে না হতেই মেয়েটি তার ওড়না দিয়ে মুখ ঢেকে দেয়। সেখান থেকে উঠে দৌড়ে চলে যায়। আমি অবাক হয়ে যাই। হঠাৎ দৌড়ে চলে যায় দেখে আন্টিকে উদ্দেশ্য করে, ঠিক ওইটা কে ছিল? আর আমাকে দেখে বোধহয় এখান থেকে উঠে চলে গেছে। বাবা, তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা অমনি, সবার সামনে আসতে চায় না। আর আসল কথা, ও পর্দা করে, সবার সামনে তেমন একটা আসে না। ও বুঝতে পারেনি তুমি এখানে বসে আছো, তাই এইখানে পর্দা ছাড়াই চলে আসছে। তোমাকে দেখতে পেয়ে দৌড়ে চলে যায়। তুমি কিছু মনে করো না বাবা। ও আচ্ছা। আন্টি কথা বলে সেখান থেকে কিচেন রুমে চলে যায়। আমি, আঙ্কেল আর সৌরভ তিনজনে আড্ডা দিতে লাগি। আর আমি ভাবতে লাগি, ব্যাটার কাছ থেকে নাম্বার নিলাম, বাদ একবারও ফোন করে জিজ্ঞেস করলাম না সে বাসায় গিয়ে পৌঁছেছে নাকি। তখনই সেইখানে আন্টি চা নিয়ে আসে। তারপর আমাকে আর সজীবকে আর আঙ্কেলের দিকে এগিয়ে দেয়। আমি চা নিয়ে খেতে লাগি। তারপর আরও একটু আঙ্কেল আন্টির সঙ্গে আড্ডা দিয়ে সৌরভ আমাকে নিয়ে উপরে চলে আসে। তারপর একটা রুম দেখিয়ে দেয় আর বলে, শোন, এটা তোর রুম, আর ভুলে ওইদিকে যাবি না। ওইটা আমার বোনের রুম, ও পর্দা করে। তুই ওইদিকে গেলে আর ও যদি তোকে দেখতে পায় তাহলে তোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আর আমি জানি আমার বন্ধু মোটেও তেমন ছিল না, তারপরেও তোকে বললাম তুই যেন ওইদিকে না যাস। আর এই যে পাশের রুমটা, এটাই আমার। কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে বলে দিস কিংবা ফোন করিস, ওকে? আচ্ছা, বুঝতে পারছি। তারপর আমি রুমের মধ্যে চলে যাই। রুমে গিয়ে দেখি সাজানো গোছানো আমার ব্যাগগুলো দেখে পাশেই রয়েছে। ব্যাগগুলো খুলে আলমারির মধ্যে জামা কাপড়গুলো রাখতে লাগি। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে সুন্দর করে তার মুখ হিজাব দিয়ে বেঁধে রয়েছে। আমাকে সালাম দিয়ে বলে, আপনাকে আব্বু আম্মু নিচে খাবার খাওয়ার জন্য ডাকছে, আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আসেন। কথাটা বলেই সেখান থেকে মেয়েটা চলে যায়। আমি তার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। ছাদে কি ভাবছিস এইগুলো? তুই তো এখন বিবাহিত, এগুলো ভাবিস না, মোটেও ভাববি না। আর মেয়েটার কণ্ঠস্বর কেমন যেন চেনা চেনা লাগলো, মনে হয় কোথায় যেন শুনেছি, কিন্তু মনে করতে পারছি না কিভাবে। এর আগে তো কখন সৌরভের বাসায় আসলে, ওর বোনকে তো আরো চিনি না, তাহলে কিভাবে ও গড কথাটা চিন্তা করতে করতে দরজা আটকে দিয়ে খাবার টেবিলে চলে এলাম। চেয়ারে বসতেই সৌরভের বোন খাবারের প্লেটটা নিয়ে সেখান থেকে উঠে বসার রুমে চলে যায়। তারপর আমি পুনরায় খেতে লাগি, কিন্তু আমার ভালো লাগছে না। আমার জন্য এই বাসার মেয়ে টেবিল থেকে উঠে অন্য জায়গায় গিয়ে খাবে, কেমন দেখায় না? তাই আমি সৌরভকে বলি, সৌরভ তুই কিছু মনে করিস না, আমি তোদের বাসাতে থাকতে পারবো না, আমাকে একটা ফ্ল্যাটের
ব্যবস্থা করে দে। আর আমি টুকিটাকি রান্না বান্না করতে পারি, তাও যদি না পারি তখন না হয় কাজের মেয়েরা। শালা চুপ করবি? তোদের বাসায় আমি 5 বছর ছিলাম, কখন আমি তো এমন করিনি। আর এখন তুই আমাদের বাসায় এসে বাইরে থাকবি বলছিস কেন? এটা কি তোর নিজের বাসা মনে করতে পারছিস না, নাকি তোর খারাপ লাগছে আমাদের এই বাসাটা পছন্দ হয়নি? পছন্দ হবে কি করে? তুই তোর মা বাবার আদরের দুলালি, তোদের তো কোটি কোটি টাকা, বাড়ি ঘর, আর আমাদের সামান্য একটা দালান। আরে না, মোটেও না। তুই যা চিন্তা করছিস তা কিছুই না। আমার এইখানে থাকতে ভালোই লাগছে। মায়ের সমস্ত লোক আন্টির হাতে খাবার খেতে পারছি। কিন্তু তোদের বাসায় কতদিন থাকবো বল? বাইরের মানুষ তো অনেক কথা বলতে পারে, তাই না? আমিও তো তোদের বাসায় ছিলাম প্রায় 5 বছর। বাইরের মানুষ তো কিছুই বলবে না, তোকে কিছু বলবে না। এখন চুপচাপ আমার হাতের ঘুষি না খেতে চাইলে খাওয়া দাওয়া করবি আর কলেজ করবি, আর একটা কথা বলবি না, বুঝলি? আমি সৌরভের কথার উপরে আর কোনো কথা না বলে খাওয়া দাওয়া শেষ করে আমার রুম দরজা লাগিয়ে দিয়ে খাটে বসে হাতে ফোন করি। আড্ডা দেওয়ার মধ্য দিয়ে অনেকটা সময় পার হয়ে যায়। তখনই স্বাধীনের বাবা বলে, অনেক তো হলো আড্ডা দেওয়া, অনেক ক্ষুধা লেগেছে। আর নতুন বৌমা রান্না করেছে, খেয়ে দেখি কত ভালো রান্না করে। কথাটা বলেই স্বাধীনের বাবা খাবার টেবিলে চলে যায়। অন্যদিকে স্বাধীনের বাবার দেখা দেখি সবাই খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে গিয়ে বসে, তাই পপি সবাইকে খাবার সার্ভ করতে লাগে। স্বাধীনের বাবাকে খাবার দিলে স্বাধীনের বাবা এক লোকমা খাবার খেয়ে পপির দিকে তাকিয়ে বলে, বা তুমি তো অনেক ভালো রান্না করো, বিশ্বাস করো অনেক সুস্বাদু হয়েছে তোমার খাবারটা। তার মানে আমি রান্না করলে খাবারটা তোমার ভালো লাগে না, স্বাদ হয় না, এটাই বলতে চাচ্ছ? নতুন বৌমার রান্না করেছে আর তার খাবার স্বাদ হয়েছে, তাই তো? কথাটা বলেই স্বাধীনের মা অভিমানী স্বরে অন্যদিকে তাকায়। পপি তাদের কথা শুনে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন আমতা আমতা করে বলে, মা রেগে যাচ্ছেন কেন? বাবা তো আপনাকে রাগানোর জন্যই কথাগুলো বলেছে। না, নতুন বৌমা পেয়ে তোমার বাবা আমাদেরকে ভুলে গেছে। আমার রান্না স্বাদ হয় না, তোমার রান্না স্বাদ হয়, এটাই বোঝাচ্ছে। হায় আল্লাহ, এতদিন আমি কাকে রান্না করে খাওয়াইলাম, শেষে কি না সে আমার খাবারে খোঁটা দিচ্ছে, শেষমেশ কি না আমাকে রান্নার খোঁটা দিচ্ছে, আমার রান্নার স্বাদ হয় নাই এগুলো বলছে। যা সত্যি তাই বললাম, তাতে এত রিয়েক্ট করার কি আছে? আর তুমি অমন করছো কেন? তোমার রান্নার স্বাদ হয় না এটা আমি একবার বলেছি? তোমার রান্নাও স্বাদ হয়, বাট আজকে নতুন বৌমার হাতের রান্নাটা অনেক স্বাদ হচ্ছে, এটাই বলছি আমি। পপি দুজনের কথোপকথন শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারে না। তার জন্যই আজ তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে। পপিকে চিন্তিত হয়ে তাকিয়ে থাকতে দেখে সামিয়া পপির কাছে এসে কানে কানে বলতে লাগে, ভাবি কিছু মনে করো না, আজকে না প্রথম এসেছো যখন, তাহলে প্রত্যেকদিন দেখতে পারবে দুজনে এমন অভিমান ভালোবাসা। এগুলো কিন্তু তুমি আবার রাগ মনে করো না। দুজনের ভালোবাসা সেই ছোট্ট থেকে দেখে আসছি। তারা দুজন প্রত্যেকদিন এমন ঝগড়া করবে, ঝগড়া দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে আমার আর ভাইয়ার। বাবা মার ঝগড়া না দেখলে আমাদের যেন দিনটাই ভালো কাটে না। একটু অপেক্ষা করো, তখন দেখবেন দুজনে আবার ঠিক হয়ে যাবে। আরে তুমি বুঝছো না কেন? বৌমার রান্না একদম বাজে হয়েছে, তার মন রক্ষার জন্য আমি বলেছি ভালো হয়েছে। বুঝো না তুমি, নাকি এটাও তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে? ও তাই বলো? হ্যাঁ হ্যাঁ বৌমা, আসলে তোমার রান্না অনেক স্বাদ হয়েছে। তোমার বাবাকে আমি শুধু শুধু বকা দিলাম। এক লোকমা খাবার স্বাধীনের মা তার মুখে দিয়ে কথাগুলো বলে ওঠে পপিকে উদ্দেশ্য করে। সবাইকে খাবার সার্ভ করা শেষ হলে পপি চেয়ার টেনে স্বাধীনের পাশে বসে পড়ে খেতে লাগে। অন্যদিকে স্বাধীন তো রেগে একাকার, তার পাশেই কেন বসলো? সামনে অনেক চেয়ার রয়েছে, তার একটিতে বসতে পারতো, তার পাশেই কেন বসলো? এক লোকমা খাবার খেয়ে সেখান থেকে উঠে পড়ে। কি রে বাবা, কই যাচ্ছিস? খাবার খেয়ে যা। আর হাত ধুলি কেন? মা, আমার ক্ষুধা লাগেনি তাই খাইনি, তোমার খাওয়া দাওয়া করো, আমি রুমে যাচ্ছি। কথাটা বলে সেখানে স্বাধীন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে রুমে চলে যায়। অন্যদিকে পপি বুঝে উঠতে পারছে না হঠাৎ করে তিনি এমন ব্যবহার করলো কেন। পপি খাওয়া দাওয়া শেষ করে খাবারের বাটিগুলো কিচেন রুমে নিয়ে গিয়ে পপি, সামিয়া আর স্বাধীনের মা তিনজন মিলে খাবার প্লেটগুলো পরিষ্কার করতে লাগে। তারপর পুনরায় বসার রুমে বসে টিভিতে খবর দেখছিল। অন্যদিকে স্বাধীন তার রুমে গিয়ে রাগান্বিত হয়ে পড়ার টেবিলে বসে মোবাইলে ফেসবুক স্ক্রলিং করছিল। তখনই হঠাৎ মেসেঞ্জারে একটা শব্দ হয়। মেসেজটা অন করতেই দেখে, কিরে বন্ধু, কেমন কাটলো সিনিয়র ম্যাডামের সঙ্গে বাসরাত? এত স্ট্রেঞ্জ বললি না তুই? মেসেজটা দেখে স্বাধীন তড়িঘড়ি করে ফোন করে সজীবকে। একবার রিং হতেই ফোন রিসিভ করে ওই পাশ থেকে কিছু বলতে যাবে তার আগে স্বাধীন বলতে লাগে, শালা, তোর জন্য আজ এমন দিনটা দেখতে হচ্ছে আমার। আমি বারবার করে বললাম পালিয়ে যাই,
তুই বললি না বিয়ের দিন কিছু একটা করে বিয়েটা ভাঙবি? তোরা শালা, কিন্তু তোরা তো কিছুই করি না, উল্টো জোর করে বিয়ে করতে হলো আর বাসরাত সেটা বিষয় জানতে চায় শালা। তোদের আগে সামনে পাই, তারপরে তোদের কি করব আমি নিজেও জানি না। দেখ বন্ধু, রাখবি না। আমরা অনেক চেষ্টা করেছি তোর বিয়ে ভাঙানোর জন্য। আঙ্কেলের কাছে অনেকগুলো ফিক নিয়ে গিয়েছিলাম পপি ম্যাডামের, কিন্তু ফিকগুলো দেখো না দেখা বান করে, সে যেন বোঝা যায় আমাদের প্ল্যানটা। তাও আমরা ঠেকেনি, কাজীকে বেঁধে রেখেছিলাম। তখন অন্য একটা কাজীকে নিয়ে গিয়ে তোকে বিয়ে দেয়। আর বল কতভাবে তোর বিয়ে ভাঙানোর চেষ্টা করব। আমরা শেষমেশ কোনো বুদ্ধি না পেয়ে আমরা তোর বাসায় কারেন্টের লাইনটা অফ করে দেই। দেখি তোর বাসায় কারেন্টের লাইন জ্বলছে। সামনের দিকে এগোতে দেখি জেনারেটর ব্যবস্থা করা। ভেবেছিলাম কারেন্টের লাইন অফ করে দিয়ে তোকে বাসা থেকে বের করে নিয়ে আসবো, কিন্তু তা তো ব্যর্থ হই। বল আর কতভাবে তোকে বাসা থেকে বের করে আনার চেষ্টা করব। আমরা কোনো চেষ্টাতে ত্রুটি রাখিনি, বুঝলি? আর তুই আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করছিস। আগে তোকে কাছে পাই, তারপর আমরা তোর 14 গোষ্ঠী উদ্ধার করব। কোনো তথ্য দিলি না, উল্টো রাতভর আমাদের দিয়ে কাজ করালি। সত্যি তোরা এত কিছু করেছিস, আজ তোদের বন্ধু হিসেবে পেয়ে আমি অনেক গর্বিত। আচ্ছা তোরা এখন সবাই কোথায় আছিস? আমি তোদের সঙ্গে দেখা করব। তারপর সজীব তারা যেখানে সবাই আড্ডা দিচ্ছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেয়। অন্যদিকে সজীব আর তার বন্ধুরা নিজেদের মধ্যে কথোপকথন করছে। শালা, তুই তো বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলতে পারিস। তোর কাছ থেকে কিছু শিখতে হবে রে। স্বাধীনকে যেভাবে উল্টাপাল্টা বুঝালে, যদি ওই কোনোভাবে জেনে যায় যে তার বিয়েতে আমাদের অবদানই ছিল সব থেকে বেশি, তাহলে কি করবে আমাদের বুঝতে পারছিস? আর তুই কিনা তাকে কি সব বললি, আল্লাহই জানে। ও যদি কোনদিন জানতে পারে পপি ম্যাডামের কাছ থেকে কিংবা তার মা বাবার কাছ থেকে, তখন কি হবে বুঝতে পারছিস? এর থেকে আমি বলি কি, ওকে ভালো বলে সবটা সত্যি কথাটা বলে দেই। তুই কি ভেবেছিস স্বাধীনকে সত্যি কথা বললে ও আমাদেরকে ছেড়ে দেবে? ও আমাদের উপরে উঠে পড়ে লাগবে। আমাদের কি অবস্থা করবে তুই ভাবতেও পারছিস না। এর থেকে যা বলেছিস সেটাই স্বাধীন বিশ্বাস করে নিয়েছে। আমি বলি কি, যা বলার বলে দিয়েছি, মুখ ফুটে কেউ যেন স্বাধীনকে সত্যি কথা বলে দিস না। তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিল, তখনই সেখানে বাইক নিয়ে চলে আসে স্বাধীন। চায়ের দোকানের সামনে বাইকটা পার্কিং করে স্টলের মধ্যে ঢুকে পড়ে। স্বাধীনকে সবাই দেখে দাঁড় করে হ্যান্ডশেক করতে লাগে আর বলতে লাগে, ভাই তোর কাছ থেকে টিট চাইবে না। বাসর রাতে কি হয়েছে সেগুলো আমাদের বল, ওটাই আমাদের জন্য ট্রিট। আমরা একটু সেটা শিখে ইন্টেলিজেন্ট হই। শুনবে না, শোনার দরকার নাই। আমি ভিডিও করে এনেছি, সেটা দেখ। এটা দেখে ভালোভাবে এক্সপার্ট হয়ে নে। আরে না, মোটো না। আমরা কি এসব দেখতে চাইছি নাকি? আমি শুধু চেয়েছি কি হয়েছে সেগুলো আমাদের বল, আর না বললে দরকার নেই। থাক, তোর এই বিষয়ে তোদের মধ্যে থাক। আরে না, দেখবি না কেন? দেখ, এই যে দেখ দেখ, দেখে তোরা একটু শেখ। কথাটা বলেই স্বাধীন ওর পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও অন করে সজীব আর ওদের বন্ধুদের দিকে এগিয়ে দেয়। সবাই ভিডিওটা দেখে অবাক হয়ে স্বাধীনের দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। স্বাধীন ফোনটা অফ করে তার পকেটে রেখে স্বাধীন তার পেছন থেকে একটা শক্ত লাঠি বের করে সবাইকে মারতে লাগে আর বলতে লাগে, শালা, তোরা কি সুন্দরভাবে আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারলি? শালারা কি বললি? তোরা অনেক চেষ্টা করেছিস তাই না? উল্টো তোরা আমার বাবার সঙ্গে হাত মিলে আমাকে বিয়ে দিয়েছিস। আমার একদিন আসবে না, সেদিন দেখবি তোদেরকে বাসর ঘরে ঢুকতে দেব না, তোকে ন্যাংটা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখবো। পরের দিন তোকে গাছ থেকে খুলে দেব, সবাই তোকে খুঁজে পাবে না। যখন তোকে এমন অবস্থায় দেখবে, ভাববে তুই চুরি করতে গিয়েছিলি। আর শালা সজীব, সবাই আমার সঙ্গে বাটপারি করতে পারে, কিন্তু তুই করবি না। উল্টো তুই এদের মাস্টার মাইন্ড ছিলিস তাই না? কেন করলি এমনটা বল? তোরা যদি সাহায্য করতে না চাইতি তাহলে আমি বাসা থেকে পালিয়ে যেতাম, কিন্তু তোরা সাহায্যের কথা বলে আমাকে ধোকা দিলি। আরে ভাই শোন, তোর বাবা আগে থেকে জানতো তুই পালানোর চেষ্টা করবে, আর আমাদের কাছে থেকে তুই হেল্প চাইছিস। এটা তোর বাবা আমাদেরকে এসে বলেছে। আমরা বুঝতে পারি তোর বাবা হয়তো তোর প্ল্যান বুঝে গেছে, তাই আমরা তোর বাবার সঙ্গে হাতে হাত মিলাই। তোর বাবা আমাদেরকে বলে আমরা যদি তোকে বিয়ে দিতে সাহায্য করি তাহলে আমাদেরকে ট্রিট দেবে। শালা, সামান্য একটা ট্রিটের জন্য তোরা এত কিছু করতে পারলি? তোরা যদি আগে বলতি তাহলে তোদেরকে টাকা দিয়ে দিতাম, যত টাকা চাইতি তত টাকা দিয়ে দিতাম। এই জীবনে কি তোরা আমার কাছ থেকে কম ট্রিট নিয়েছিস? তারপর তোরা এমনটা করলি কেন বল? আরে ভাই বিশ্বাস কর, তোর বাবা আমাদের হাত পর্যন্ত ধরেছিল যেন তোকে আমরা ম্যাডামের সঙ্গে যেভাবেই হোক বিয়ে দিতে পারি। তোর বাবাকে আমরা আর না করতে পারিনি, এটাই ছিল প্রধান কারণ। তাছাড়া আমরা যেভাবেই হোক তোকে বিয়ের মঞ্চ থেকে হোক উঠিয়ে নিয়ে আসতাম। সজীবের কথা শুনে স্বাধীন চিন্তার মধ্যে ডুব দেয়।
হঠাৎ করে তার বাবা কেন সজীবদের হাতে ধরতে যাবে, আর তাকে বিয়ে দেওয়াতে এত উঠে পড়ে লেগেছিল কেন বুঝতে পারে না কিছুই। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা স্বাধীনকে উদ্ঘাটন করতেই হবে। তারপর স্বাধীন সবাইকে সরি বলে সবার সঙ্গে আড্ডা দিতে লাগে। আচ্ছা, আমি বাসরাতে কি ওইসব হয়েছিল ম্যাডামের সঙ্গে? একটা মেরেছি, হাত পা দিয়ে রক্ত বেরোচ্ছে। ভাই, দাগ শুরু করেছিস, তাও ভণ্ডামি বাদ দিলে না, তাই না? এত কিছু জানতে হবে না, বাট এইটা শুনে রাখছে কোনোভাবেই পপি ম্যাডামকে আমি মেনে নিতে পারবো না। যেভাবেই হোক ওনাকে আমি ডিভোর্স দেব। তোদের জানার মতে ভালো উকিল থাকলে আমাকে তাদের অ্যাড্রেসটা দিবি, আমি তার সঙ্গে গিয়ে কথা বলবো। স্বাধীনের কথা শুনে যেন সবাই আকাশ থেকে মাটিতে পড়ে। তখনই সজীব স্বাধীনকে প্রশ্ন করে, কি বলছিস সেগুলো? তুই ডিভোর্স দিবি মানেই ডিভোর্স দিবি? কেন, কি সমস্যা? ম্যাডামের সঙ্গে কথা বলে দেখেছি, সে তো তোকে বিয়ে করতে রাজি আছে। তুই অমত ছিলি, বাট যা হওয়ার তা হয়ে গেছে। এখন তার কিছু করলে তা ঠিক হবে না, আর আমরা কিছু বললে সে কথাও তুই শুনবি না। তার থেকে বলি, তোর যা ভালো ইচ্ছা তাই কর, বাট এমন কিছু করিস না যাতে তোর মা বাবা অনেক কষ্ট পায়, তোর মা বাবার সকলের সামনে মাথা নিচু হয়। তোদেরকে এত কিছু বলতে বলিনি, শুধু বলেছি তোর জানা মতে কোনো উকিল থাকলে আমাকে পরিচয় করিয়ে দে। থাক, তোরা এখানে আড্ডা দে, আমি বাসায় যাব। তারপর স্বাধীন সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দোকান থেকে বের হয়ে বাইকটা নিয়ে রাস্তা দিয়ে যেতে লাগে। কিছুই ভালো লাগছে না তার, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। যেন মনে হচ্ছে কোনো নিরিবিলি স্থানে গিয়ে জোরে সোরে চিৎকার করে কান্না করতে। হঠাৎ তার জীবনের সঙ্গে এগুলো কি ঘটে গেল? তারপর বাইকটা নিয়ে একটা নিরিবিলি পার্কে গিয়ে ব্রেক করে পার্কে বাইকটা রেখে পার্কের সিটে বসে পড়ে। পানির দিকে তাকিয়ে আনমনে ভাবছে, সজীব ঠিকই বলেছে। মা বাবা যেভাবে পপিকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে, এখন যদি পপিকে ডিভোর্স দেই তাহলে তাদের কাছ থেকে আমি অনেকটা দূরে চলে যাব, আর আমাকে অনেক খারাপ ভাববে তারা। এর থেকে পপির বিষয়ে তাদেরকে উল্টাপাল্টা কিছু বোঝাতে হবে না। এগুলো কি ভাবছি আমি? একটা নির্দোষের সম্পর্কে কেন মা বাবাকে উল্টাপাল্টা কিছু বলবো? আমি চাইলেই তো তার সঙ্গে সব কিছু ঠিক করে নিতে পারি। তাহলে এত চিন্তার কোনো মানে নেই তো। মেনে নিয়ে যে নিজের করে নেব তাহলে কি ওনাকে খাওয়াবো? এখন তো আমি নিজেই চলি, বাবার টাকায় না। এত কিছু চিন্তা করতে পারবো না, যা হবার তা হবে। ম্যাম, কি আমার ডিভোর্স দিতে হবে? আনমনেই কথাগুলো ভাবছিল, হঠাৎ পেছন থেকে একটা মেয়ে এসে স্বাধীনের কাছে এসে বলতে লাগে, ভাইয়া ভাইয়া একটা গোলাপ নেন। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে স্বাধীন পাশে তাকিয়ে দেখে একটা সুন্দর মেয়ে এক হাতে একটা বালতিতে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। স্বাধীন ওর দিকে ছলছল দৃষ্টি তাকাতেই মেয়েটা পুনরায় বলে, ভাইয়া একটা গোলাপ নেন, আজকের দিনে একটা গোলাপও বিক্রি করতে পারি নাই। বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে আসলো, মার জন্য খাবার নিয়ে যেতে হবে, কিন্তু 1 টাকাও নেই। প্লিজ ভাইয়া একটা গোলাপ কিনেন। স্বাধীন মেয়েটার মুখের পানে তাকিয়ে দেখে মুখটা মায়াবী, যে কেউ দেখলেই মায়ে পড়তে বাধ্য হয়ে যাবে। যদি মেয়েটার মা না থাকতো তাহলে তাকে নিয়ে যেত ওর বাসায়, নিজের ছোট বোনের মতো করে মানুষ করত। তখনই মেয়েটা পুনরায় বলে, ভাইয়া একটা গোলাপ নিবেন, ভাবিকে নিয়ে দিলে অনেক খুশি হবে, দেখেন। তোমার নাম কি আপু? আর এত অল্প বয়সে তুমি ফুল বিক্রি করছো কেন? তোমার বাবা নেই? ভাইয়া আমার নাম ফুলি, আর বাবা আছে, সে মদ খেয়ে বাসায় আসে। যে টাকা কাজ করে সেই টাকায় মদ খেয়েই বাসায় চলে আসে, আর মাকে অনেক মারধর করে। আর মা সংসার চালায়, বাসায় বাসায় গিয়ে কাজ করে। কিন্তু বিগত 7 দিন মা অনেক অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। অনেকগুলো ওষুধের লিস্ট দিয়েছে, সেগুলো কিনতে অনেক অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো অত টাকা নাই। তাই আব্বার পকেট থেকে 1000 টাকা চুরি করে আমি ফুল নিয়ে বের হয়েছি বিক্রি করার জন্য। এই ফুলগুলো বিক্রি করে যেটা পাবো সেই টাকা বাসায় নিয়ে গিয়ে খাবার কিনে তারপর রান্না করব। আর মার ঔষধের টাকা না হলে অল্প অল্প করে কিছু জোগাড় করে তারপরে কিনবো। মেয়েটার কথা শুনে স্বাধীনের চোখে যেন বাধা মানছে না, চোখ পেয়ে টপটপ করে পানি পড়তে লাগে। একটা ছোট্ট মেয়ে হয়ে তার চিন্তা ভাবনা এতদূর পর্যন্ত। হাতের উল্টো পিঠে দিয়ে চোখ মুছে বলে, আপু, তোমার এই সবগুলো ফুল কত টাকায় বিক্রি করবে? সবগুলো ফুল কিনছি 1000 টাকা দিয়ে ভাইয়া, তুমি 1200 টাকা দাও তাহলেই হবে।
মেয়েটার সরলতা দেখে স্বাধীন অনেকটা খুশি হয়। তারপর বসা থেকে উঠে প্যান্টের পকেটে হাত দিয়ে মানি ব্যাগটা বের করে দেখে 10,000 টাকা আছে। তারপর 10,000 টাকা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এখানে কিছু টাকা আছে আর সবগুলো ফুল আমাকে দাও। আর এই টাকাগুলো নিয়ে তোমাদের জন্য খাবার কিনবে আর কালকে তোমার মাকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে। তারপর যে সব ওষুধ পাতে দেবে সেই সব ওষুধ কিনে তোমার মাকে খাওয়াবে। না ভাইয়া, আমি আপনার কাছ থেকে এতগুলো টাকা নিতে পারবো না। মা নিষেধ করে দিয়েছে বাইরের মানুষের কাছ থেকে টাকা না নিতে। আপনি আমাকে 1200 টাকা দেন, তাহলেই হবে। একটু আগে না তুমি না আমাকে ভাইয়া বললে? তাহলে আমি তোমার ভাইয়া। ভাইয়ার কাছ থেকে কখনো টাকা নিতে হলে আমতা আমতা করতে হয় না। এই নাও টাকা, আর এনো আমার কাঁধে কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। তারপর স্বাধীনের অনেক জোরাজোরিতে ফুলি মেয়েটা তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়। তারপর ফুলগুলো সব স্বাধীনকে দিয়ে দেয়। তারপর পার্কের বেঞ্চে বসে ফুলি মেয়েটার সঙ্গে স্বাধীন কথা বলছিল। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ফুলি মেয়েটা সেখান থেকে চলে যায়। স্বাধীন আর না বসে থেকে বাইকটা নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়। একটু পর বাসায় চলে আসে। দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। স্বাধীন এদিকে না তাকিয়ে সোজা তার রুমে চলে যায়। ফোনটা টি টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে পপি স্বাধীনের মা বাবা আর বোনের সঙ্গে আড্ডা দিচ্ছিল। স্বাধীনকে তার রুমের দিকে যেতে দেখে সেখানে আর না বসে থেকে বসা থেকে উঠে পপি তার রুমের দিকে যেতে লাগে। রুমে গিয়ে টি টেবিলে ফুল দেখে অনেকটা খুশি হয়, কারণ পপির অনেক গোলাপ ফুল পছন্দ। টি টেবিলের উপর থেকে গোলাপ ফুলগুলো হাতে নিয়ে শুকতে লাগে। ঠিক তখনই দরজা খট করে খুলে যায়। ওয়াশরুম থেকে স্বাধীন বের হয়। ফুলগুলো পপির হাতে দেখে অনেকটা রেগে যায়। বাথরুম থেকে বের হয়ে দৌড়ে পপির কাছে এসে ওর হাত থেকে ফুলগুলো কেড়ে নিয়ে মাটিতে রেখে পা দিয়ে পিষতে লাগে। ফুলগুলো দুমড়ে মুচড়ে যায়, নষ্ট হয়ে যায়। পপি সেদিকে হা হয়ে তাকিয়ে আছে। কি করছে এগুলো? টাকা দিয়ে ফুল কিনে নিয়ে এসে ফুলগুলো এইভাবে নষ্ট করছো কেন তুমি? আমি ফোন কিনে নিয়ে এসে নষ্ট করব না কি করব আমি আপনার কাছ থেকে জানতে চাইনি। আর আপনার সাহস কি করে হয়? আমি ফুল কিনেছি আর আপনি সেই ফুলগুলো হাতে নিয়ে সুগন্ধ নিচ্ছেন। আমি ভেবেছি আমার জন্য ফুল এনেছো, আর গোলাপ ফুল আমার অনেক পছন্দ সেই ছোটবেলা থেকে, তাই আমি ফুলগুলো হাতে নিয়ে সুগন্ধ নিয়েছিলাম। আমি জানতাম না যে তুমি ফুলগুলো অন্য কারোর জন্য এনেছিলে। সরি। স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে পপি রুম থেকে চলে যায়। কান্না করতে করতে সোজা ছাদে চলে যায়। স্বাধীন পপির যাওয়ার দিকে তেমন একটা ভ্রুক্ষেপ না করে পুনরায় খাটে এসে আধশোয়া হয়ে বসে ফেসবুক স্ক্রলিং করছিল। তখনই একটা মেইলি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধুম করে একটা মেসেজ আসে। স্বাধীন মেসেজটা অন করে দেখে পপি অন্য একটা ছেলের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে আছে আর পাশ থেকে একটা ছেলে ভিডিও করছে। তখনই স্বাধীনের মনে পড়ে যায় বাসর ঘরের কথা। তাহলে একটা মেয়ে এমন কাজ করে ভার্জিন হয় কি করে? স্বাধীনের পুরো মনে আছে মেয়েটা ভার্জিন ছিল। তাহলে এমন কিভাবে হতে পারে? আনমনে কথাগুলো ভাবছিল স্বাধীন। তারপর মেয়েটি মেসেজ করে, কে আপনি? বাট ওই পাশ থেকে কোনো রিপ্লাই আসে না, অফলাইন হয়ে গেছে আইডিটা। তখনই স্বাধীন তার রুম থেকে বের হয়ে নিচে চলে আসে, পপিকে খুঁজতে লাগে। নিচে পপিকে দেখতে না পেয়ে সামিয়াকে ডাক দিয়ে বলে, কে সামিয়া? তুই তোর ভাবিকে দেখেছিস? কখন থেকে দেখছি না যে কই গেছে জানিস কি? নিজেও দেখছি না, আমার সঙ্গে দেখছি না, বাবা মার সঙ্গে তো আড্ডা দিচ্ছে না, তাহলে কই গেল সে? ভাইয়া তুমি কি একবারও খেয়াল করে দেখেছো? ভাবি কিন্তু প্রায় গিয়ে ছাদে দাঁড়িয়ে থাকে, শহরের মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করে। তুমি যে একবার ছাদে দেখো, দেখবে ভাবি আসি নিশ্চয়ই। তারপর স্বাধীন বসার রুম থেকে উঠে সোজা ছাদে চলে যায়। ছাদে গিয়ে দেখে পপি একা হয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। ওর কাছে গিয়ে পেটে হাত দিয়ে পাশে ঘুরিয়ে দেখে কান্না করছে। নিমিষে পপি তার হাত দিয়ে চোখের জল মুছে স্বাধীনের দিকে তাকিয়ে, কি হয়েছে তোমার হঠাৎ করে? পেছন থেকে এমন ভাবে আচমকা টান দিলে কেন? পপিকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীন তার ফোনটা অন করে ভিডিওটা প্লে করে পপির দিকে এগিয়ে দেয়। পপি ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। স্বাধীনের দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে বলে, বিশ্বাস করো তুমি, এগুলো সব বানোয়াট, এডিট করা। এসব আমি মোটেও করিনি। হয়তো তোমাকে কেউ একজন আমার বিষয়ে ভুল বলেছে, তাই হয়তো তুমি আমাকে মেনে নিতে পারছো না স্ত্রী হিসেবে, তাই তো? স্ত্রী হিসেবে মেনে নাও বা না নাও, কিন্তু একটা কথা বিশ্বাস করো যে এগুলো সব এডিট করা। এগুলোর সঙ্গে আমি একদমই করিনি।
আমার জানা মতে আপনার কোনো শত্রু নেই যে আপনার ভিডিও এডিট করে আমার কাছে দেবে। আর কারো মনে ঠেকা পড়ছে যে আমাদের সংসারের আগুন জ্বালাতে আসবে। নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন, না হলে কখনোই এই ভিডিওটা কোনোভাবে এডিট করা আমার মনে হচ্ছে না। স্বাধীনের কথা শেষ হতে না হতেই পপি স্বাধীনের পায়ের নিচে স্বাধীনের পা ধরে বলতে রাখে, বিশ্বাস করো, এগুলো সব বানোয়াট এডিট করা ভিডিও। ওই মেয়েটা আমি না, হয়তো বা অন্য কেউ ছিল। পপিকে লাথি দিয়ে ছাদ থেকে খটখট করে নিচে চলে আসে। অন্যদিকে পপি ছাদে দাঁড়িয়ে আনমনে ভাবছে কে বা কারা তাদের সংসারে এমন ভাবে আগুন জ্বালাচ্ছে, স্বাধীনকে ভুল বোঝাচ্ছে। তখনই হাতে থাকা ফোনটা বের করে পপি তার এক বন্ধুকে ফোন করে। আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে? তুই আমাকে ফোন করলে? তুই তো কোনো উপকার ছাড়া আমাকে ফোন করিস না, আর মনে না হলে তো প্রশ্নই আসে না। তা আমি তোকে এখন কি উপকার করতে পারি যার জন্য ফোন করলি? আরে না, মোটেও না। আসলে কলেজ নিয়ে অনেক ব্যস্ত থাকায় কাউকে ফোন করতে পারি না, খোঁজ খবর নিতে পারি না। এর জন্য তোরা কিছু মনে করিস না। আর হ্যাঁ, একটা প্রয়োজনে তোকে ফোন করলাম। সেটা তো আমি ভালো করে জানি। এখন বল কিভাবে তোকে সাহায্য করতে পারি আমি। তোর হোয়াটসঅ্যাপে আমি একটা ফেসবুক আইডি দিচ্ছি। ওই ফেসবুক আইডিটা হ্যাক করবি, আর দেখবি রিসেন্টলি একটা ভিডিও পাঠাইছে। ওই ভিডিওটা এডিট করা, আর ওই ভিডিওটা এডিট করেছে কে আর কোন মেসেঞ্জার থেকে পাঠাইছে, তার নাম পরিচয় কি, এগুলো জেনে আমাকে বলবি। কিরে, তোর কি হয়েছে? হঠাৎ এমন করে বলছিস কেন? আর কার আইডি? কিসের আইডি? কিসের ভিডিও? কিছু তো বুঝতে পারছি না। বুঝবো তারপর না হয় দেখছি বিষয়টা আমি ভালো করে। আসলে তোদের কাউকেই বলা হয় না, আমি আমার কলেজে একটা স্টুডেন্টকে বিয়ে করেছি। সে আমাকে কোনোভাবে তার স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে না। এর মধ্যে তাকে একটা ফেক আইডি দিয়ে কে বা কারা যেন আমার এডিট করা একটা নষ্ট ভিডিও তার কাছে পাঠাইছে। এতেও অনেকটা রেগে গিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলছে। ও আচ্ছা, এই ব্যাপার। তুই একটু ওয়েট কর, আমাকে 3টা ঘন্টা সময় দে, আমি সবকিছু ইনফরমেশন তোকে দিয়ে দেবো। স্বাধীন ছাদের ওপর থেকে নেমে তার রুমের দিকে যাচ্ছিল। স্বাধীন তার বাবা মায়ের রুম অতিক্রম করতেই তার বাবা আর মায়ের কথোপকথন শুনে রুমের সামনে দাঁড়িয়ে যায়। আসলে কিভাবে যে বন্ধুকে বলবো বুঝতে পারছি না। মূলত আমার উদ্দেশ্য ছিল এটাই। শপিং মলটা অবস্থা একদম নাজেহাল। ফলক কাছে দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। নতুন ভবন তৈরি না করলে 2-1 বছরের মধ্যে শপিং মলটা ভেঙে পড়বে। সরকার অনুমতি পাস হয়ে গেছে কতদিন আগে, তাই বন্ধুর কাছে কিছু টাকা চাইছি। দেখো দেয় নাকি, বিনিময়ে বলছে তার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে, তাই রাজি হয়ে গেছে। স্বাধীন যদি কোনোভাবে জানতে পারে তাকে বিক্রি করা হয়েছে, তাহলে কি মনে করবে বলো? আর তোমার ছেলের থেকে, আর আমার ছেলে থেকে এত বয়স্ক মহিলাকে বিয়ে করেছো। আমরা হয়তো অনেক খুশি, সেটা নিজের যে কিভাবে বলবো একটা বার ওকে জিজ্ঞেস করে কথা বলা উচিত ছিল আমাদের। এখন না হয় ভালোই ভালোই আছে, কিছুদিন পর যখন তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে তখন তুমি কি করবে বলো? আর আমার দেখে মনে হয় না যে স্বাধীন আর পপুর সম্পর্ক এখন ঠিক হয়েছে। ঠিক হয়নি, ঠিক হয়ে যাবে। যেটা নিয়ে আমি চিন্তা করি না। আমার টাকা আমি পেয়ে গেছি। এখন আমি নতুন একটা শপিং মল দেব আমার শপিং মলের পাশেই। স্বাধীন কথাগুলো শুনে তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তার বাবা তার সঙ্গে এমন করলো? সামান্য একটা মেয়েকে বিয়ে দিয়ে তার বাবার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে সে শপিং মল দিচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছে না সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা তার রুমে চলে যায়। সোফায় বসে মাথায় হাত দিয়ে চুল টানতে টানতে ভাবতে লাগে। তার মানে পপির বাবাকে আব্বু আর আম্মু আগে থেকে চেনে, তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। আর আঙ্কেল তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার বাবাকে এত এত টাকা দিতে যাবে কেন? না, কিছুই মাথার মধ্যে আসছে না। পপি রুমে আসুক, তারপর ওর কাছ থেকে সবকিছু জেনে নেব আমি বাবা আর তার বাবার মধ্যে সম্পর্কগুলো কি। পপি তার বন্ধুর সঙ্গে কথা বলা শেষ হলে সোজা রুমে চলে আসে। রুমে এসে স্বাধীনের দিকে তাকিয়ে দেখে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে স্বাধীন। স্বাধীনের তাকানো দেখে অনেকটা অবাক হয় পপি, কিন্তু কিছুই বুঝতে দেয় না। পপি ওয়াশরুমের দিকে যেতে যাবে, পেছন থেকে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে, আপনার সঙ্গে পার্সোনাল আমার কিছু কথা বলার ছিল, প্লিজ একটু আমাকে সময় দেবে? আপনাকে কিছু প্রশ্ন করতাম, তোর সত্যি সত্যি আমাকে দিতে হবে। স্বাধীনের কথা শুনে পপির এখানে আর দাঁড়িয়ে না থেকে স্বাধীনের সামনে এসে সোফায় বসে পড়ে। স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে রাখে, তুমি আমাকে
যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে আমি সব সত্যি বলবো। বাট একটা সত্যি কথা কি তুমি জানো, যে ভিডিওটা সকালে দেখাইছো আমাকে, ওই ভিডিওটা সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটা ফেক নাকি রিয়েল তা আমি জানতে চাই না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বাবা আর আমার বাবা একে অপরকে কিভাবে চেনে? তাদের মধ্যে সম্পর্কটা কি? স্বাধীনের প্রশ্ন শুনে পপি থতমত খেয়ে যায়। প্রশ্নের উত্তরে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আমতা আমতা করে পপি বলতে থাকে, তোমার বাবা আমার বাবা একে অপরকে চেনে সেই ছোটবেলা থেকে। তোমার বাবা আর আমার বাবা দুজনেই ক্লাস 5 থেকে বন্ধুত্ব। তোমার বাবা আর আমার বাবা একই গ্রামে বাড়ি ছিল, সেখান থেকেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। পরে দুজনে ঢাকা চলে আসে। তোমার বাবা স্ট্রাগলে একটু কম করে, আমার বাবা অনেক স্ট্রাগল করে ব্যবসা করতে করতে আমার বাবা প্রতিষ্ঠিত হয়। আর তোমার বাবা শপিং মল দেয়। আমার জানা মতে এইটুকুই। আর কিছু জানতে চাইলে তুমি তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো। না, আর কিছু জানতে চাই না, যা জানার তা জেনে গিয়েছি। বাট আমাকে যে তোমার কাছে বিক্রি করে দিয়েছে সেটা কি তুমি জানো? মানে বিক্রি মানে? তোমাকে কেন আমার কাছে বিক্রি করতে যাবে? তোমার বাবা, তুমি হয়তো ভুল বুঝছো। তোমার বাবাকে দেখো। আমার বাবা যে অর্থ সম্পদগুলো সব তো আমার অর্থ সম্পদ মানে তোমার। আমি আমার বাবার একমাত্র মেয়ে। এত এত সয় সম্পত্তি কে দেখবে? তোমার বাবাকে আমার বাবা কিছু টাকা সাহায্য করেছে। এর বিনিময়ে তো কিছু চাইলে তোমার বাবার কাছ থেকে তোমার বাবা স্বেচ্ছাই বলেছিল যে তার ছেলের সঙ্গে যেন আমাকে বিয়ে দেয়। পরে আমি জানতে পারি তুমি আমার কলেজের স্টুডেন্ট। এর আগে আমি কখনো জানতাম না। বিয়ের 2 মাস আগে আমি সবকিছু জানতে পারি। তারপর থেকে আমি তোমাকে পর্যবেক্ষণ করতে লাগি। আর আমি কোনো খারাপ ইঙ্গিত দেখতে পাইনি, শুধু স্মোকিং করা, ড্রিঙ্ক করা আর বন্ধুদের সাথে মেলামেশা করা ছাড়া। তাই আমি রাজি হয়ে যাই। সত্যি কথা বলতে কি, তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। কলেজে গেট দিয়ে আমি যখন প্রথমবার কলেজে আসি, তখন তুমি আমাকে র্যাগিং দিয়েছিলে, বলেছিলে তা তোমাকে প্রপোজ করতে। সেই থেকে আমি তোমাকে পছন্দ শুরু করি, ধীরে ধীরে ভালোবাসতে শুরু করি। যখন জানতে পারি তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হচ্ছে, আমার বাবা তোমার বাবা একে অপরের বন্ধু, আমি অনেক খুশি হই, আনন্দে যেন আত্মহারা হয়ে যাই। বিশ্বাস করো আর না করে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। চাইলে আমি তোমার হাত ছাড়বো না, বাট তুমি যদি চাও আমি এক ঝটকায় ফাঁসি দিতে পারি। বাস, আমি আপনাকে আমার লাইফের সঙ্গে জড়াতে চাই না। আমি আপনার কাছ থেকে স্বইচ্ছায় মুক্তি চাই। প্লিজ আমাকে মুক্তি করে দিয়ে আপনি এখান থেকে চলে যান, প্লিজ প্লিজ। আচ্ছা, আমি তোমার কাছ থেকে চলে গেলে তুমি অনেক খুশি হও, তাই না? তোমার কাছে এসেছে একটা জিনিস চাইবো, তুমি দিলে আমি স্বেচ্ছায় বাসা থেকে চলে যাব তোমার কাছে। আর আমি কখনো স্ত্রীর অধিকার নিয়ে আসবো না, তোমার সামনে আমি দাঁড়াবো না। দেওয়ার মতো তো কিছুই নেই আমার কাছে। যদি সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে দেব। বেশি কিছু চাই না, তোমার বাচ্চার মা হতে চাই আমি। তুমি আমাকে বাচ্চার মা করে দাও, তারপর আমি তোমার কাছ থেকে স্বেচ্ছায় চলে যাব। তোমার শেষ অবলম্বনটা আমি আগলে রেখে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। কি কখনোই না, যা হবার হয়েছে, না বুঝে না শুনে কিন্তু আর হবে না। আচ্ছা, তাহলে আমাকে আজকের রাতটা এই বাসাতে থাকতে দাও, কালকে সকালে না হয় আমি বাসা থেকে চলে যাব। কথাটি বলে পপি কান্না করতে লাগে। হাতের উল্টো পিঠে দিয়ে চোখের জল মুছে রুম থেকে বের হয়ে চলে যায়। পপির অশ্রু দেখে স্বাধীনের মনে যেন বিন্দুমাত্র মায়া জন্মালো না। পুনরায় ফোনটা হাতে নিয়ে পপি অন্য একটা ছেলের সঙ্গে আপত্তিকর ভিডিও অনেকগুলো আসতে লাগে। স্বাধীন সেগুলো না দেখে আইডিটা ব্লক করে দেয়। একটু পরে ঘুমের মধ্যে চলে আসে। স্বাধীনের বোন হাতে একটা গ্লাসে দুধ নিয়ে স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে সামিয়া বলতে লাগে, ভাইয়া, মা তোকে এই দুধের গ্লাসটা দিতে বললো। কিছুদিন পরে তো তোর এক্সাম শুরু হবে, এখন কি একটু লেখাপড়া মনোযোগ দিয়ে দেখবি, ভালো রেজাল্ট করতে পারবি। আমি কি এখনো ছোট বাচ্চার মতো আছি নাকি যে গ্লাস ভর্তি দুধ খেতে হবে? যা, তুই ছোট বাচ্চা, তুই দুধ খেয়ে পড়ালেখায় মনোযোগ দে। আমি তো দুধ খেয়ে তোর জন্য আনলাম, এখন কোনো কথা না বলে ডক ডক করে দুধটা খেয়ে নি ভালো বাচ্চার মতো, না হলে কিন্তু আমি মার কাছে গিয়ে বলে দিব তুই দুধ খাসনি। স্বাধীন সামিয়ার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে ঠক ঠক করে খেতে লাগে। দুধের গ্লাসটা ফাঁকা করে সামিয়ার দিকে এগিয়ে দিতেই গ্লাসটা নিয়ে সেখান থেকে চলে যায়। স্বাধীনের মাথাটা অনেক ব্যথা করায় সেখানে আর না বসে থেকে খাটে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙে, স্বাধীনের মুখে সূর্যের আলো পড়ায়। পুরো শরীরটা ব্যথা হয়ে আছে, যেন রাতভর অনেক কষ্ট করেছে, মারামারি করেছে। হয়তো কারো সঙ্গে খাট থেকে উঠতে যাবে, নিচে তাকিয়ে দেখে তার পরনে কোনো কাপড় চোপড় নাই।
ভাবতে লাগে রাতে ঘুমানোর সময় তো সবকিছু ঠিকই ছিল, তাহলে সকালে ওঠার পর সবকিছু উধাও হয়ে গেল কোথায়? কিছুই তো বুঝে উঠতে পারছে না। তখনই পাশে তাকিয়ে দেখে তার প্যান্ট। তারপর প্যান্টটা পরে খাট থেকে উঠতে ওয়াশরুমের দিকে যেতে যাবে, অমনি দেখে ড্রেসিং টেবিলের উপর একটা কাগজ। স্বাধীন উদ্বেগ নিয়ে কাগজটা খুলে দেখে একটা চিঠি। তারপর স্বাধীন পড়তে লাগে। কিভাবে যে তোমাকে বলবো, কোনো ভাষা পাচ্ছি না। আমি যে এত বড় অলক্ষী তা আমি নিজেও জানতাম না। জন্মের সময় নিজের মাকে হারিয়ে ফেলেছি। ভেবেছিলাম স্বামীর সংসারে গিয়ে তার মাকে নিজের মা বানাবো, তার বাবাকে নিজের বাবা বানাবো, আর স্বামীকে মাথায় করে রাখবো। কিন্তু তার হলো কই? স্বামী তো আমাকে মেনে নেয় না, উল্টো প্রতিনিয়ত ডিভোর্স দেওয়ার কথা বলে। আমি চাই তোমার জীবন থেকে চলে আসলাম। তুমি চাইলে যে কোনো সময় আমাকে তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। আর হ্যাঁ, একটা কথা, মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা হলে কলেজে কখনো যেন আমাকে তোমার স্ত্রী হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিও না, আর অধিকার খাটিও না। আর সবার শেষে একটা কথাই, নিজের দিকে খেয়াল রাখবে, আর টাইম টু টাইম খাওয়া দাওয়া করে নিও। আর বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা একটু কম করিও। আর হ্যাঁ, সিগারেট খাওয়া বাদ দিয়ে দিও। সিগারেট খাওয়াটা অনেকটা বাজে অভ্যাস। চিঠিটা পড়ে মুখের কোনায় হাসির দেখা ফুটে ওঠে স্বাধীনের। নিমিষেই যেন তার মুখ চুপসে যায় চিঠির বলা কথাগুলো চিন্তা করে। কিন্তু কি করার, যা ভেবেছিল তাই হয়েছে। কথাগুলো ভাবছিল, হঠাৎ ফোনে মেসেজ। টুনের শব্দ আসে। দূরে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে অন্য আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে মেসেজ করেছে। ভাই, আমি সেই যে কিনা আপনাকে ম্যামের গোপন ভিডিও দিতাম। বিশ্বাস করেন, ম্যামের কোনো গোপন ভিডিও নেই। আমি ভিডিওগুলো এডিট করে আপনার কাছে দিতাম। আমি জেনে গিয়েছিলাম যে আপনার আর ম্যামের বিয়ে হয়ে গিয়েছে। আমি ম্যামকে একদমই সহ্য করতে পারতাম না, তাই রাগের বশে এমন করেছি। ভাইয়া, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। মেসেজটা দেখে স্বাধীনের বুকটা দুমড়ে মুচড়ে যায়। কেন সে নিজেও বুঝে উঠতে পারে না। ফোনটা পাশে রেখে ওয়াশরুমে চলে যায়। তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে বাইরে চলে আসে। পোশাক পরিবর্তন করে নিচে আসে। খাবার টেবিলে বসে থেকে যে যার কাজ করতে ব্যস্ত। মা আর বোন টিভি দেখছে, বাবা তো বাসায় নেই। স্বাধীন তার মার কাছে গিয়ে পেছন থেকে বলতে রাখে, মা, অনেক ক্ষুধা পেয়েছে আমার, প্লিজ কিছু খেতে দাও। কিছু বেড়ে দিতে পারবো না, তোর হাত নেই, তুই বেড়ে খা নিজেই। দেখ, খাবার টেবিলে সব কিছু গোছানো আছে, তোকে বেড়ে মুখে তুলে খাইয়ে দিতে হবে। যদি এটাই ইচ্ছা হয় তাহলে অন্য একটা তোর নিজের পছন্দ মতো বিয়ে করে ঘরে নিয়ে আয়, আর তারপর না হয় নিজের বউয়ের হাতে রান্না খাবি। মা, এগুলো কি শুরু করলে তুমি? যা সত্যি তাই বলেছি। খাবার টেবিলে খাবার আছে, মন চাইলে খেয়ে নে, না চাইলে না খা। স্বাধীন তার মার কথা শুনে অনেকটা রেখে যায়। টেবিলে থাকা প্লেটটা হাতে নিয়ে আছাড় দিয়ে সেখানে আর না দাঁড়িয়ে থেকে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বাইক চালাতে চালাতে একটা রেস্টুরেন্টে চলে আসে। তারপর রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিলে খাবার খেয়ে নেয়। দীর্ঘ সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কাটিয়ে ফেলে। রাত যখন অনেকটা গভীর হয়, বাসে গিয়ে কলিং বেল দিতেই কেউ এসে দরজা খুলে দেয় না দেখে তো স্বাধীন একাকার। এত রাত হয়ে গেছে, এত করে কলিং বেল দিচ্ছে, কিন্তু কেউ দরজা খুলছে না। বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগে। পরে স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। সে কখন থেকে ডাকছে তোমাদের দরজার সামনে দাঁড়িয়ে থেকে? তোমাদের কি আমার ডাক কানে যায় না নাকি? এত করে ডাকছি, দরজা খোলার নামগন্ধ নেই। রাত 12টা 1টায় বাসায় ফিরবি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তোর জন্য এত রাত বসে থাকবে কে বল? রাত জাগতে পারবো না। সময় মতো বাসায় না ফিরলে এমনই হবে। আজকে দরজাটা খুলে দিলাম, কিন্তু অন্যান্য দিন দরজাটাও খুলতে পারবো না বলে দিলাম। মা, তোমার আচরণ, বিহেভিয়ার চেঞ্জ কেন? কি হয়েছে? আমি কি এমন ভুল করলাম তোমরা এমন করছো? দেখ, তোকে কিছু বলতে চাই না, যা বোঝার তুই ঠিকই বুঝতে পারছিস। না বোঝার ভান করিস না। আমার একদম পছন্দ হয় না। যা, তোর রুমে চলে যা, আমার অনেক ঘুম পাইছে, আমি ঘুমাবো। কথাটা বলেই স্বাধীনের মা দরজা লাগিয়ে দিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন এক পা করে তার রুমের দিকে এগুচ্ছে আর ভাবছে। তার মানে পপি ম্যাডাম বাসা থেকে চলে যাওয়ায় সবাই আমার উপর রেগে আছে। আর কোনো চিন্তা না করে স্বাধীন তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 12টা বেজে গেছে। এত বেলা হয়ে গেল, এখন পর্যন্ত কেউ তাকে ডাকতে এলো না। অন্যান্য দিন এত বেলা হলে তাকে ডাকার জন্য মা নয়তো বোন আসতো কিংবা পপি আসতো, কিন্তু আজ কেউ আসলো না। দিন দিন মা বাবা বোনের ব্যবহার কেমন যেন লাগছে। স্বাধীনের জন্য বাসায় থেকেও সে অন্য গ্রহে বাস করে। এভাবে কেটে যায় অনেকটা দিন। স্বাধীন তেমন একটা কলেজেও যায় না। অনেকদিন পর আজ কলেজ যাচ্ছে। কলেজে গিয়ে তার গাড়িটা পার্কিং
লটে রেখে সে শিমুলতলায় গিয়ে আড্ডা দেওয়ার ওইখানে গিয়ে স্বাধীন তার বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে লাগে। সেভাবে অনেকটা সময় কেটে যায়। তারপর এক এক করে সবাই ক্লাসরুমে চলে আসে। স্বাধীন তাদের সঙ্গে ক্লাসরুমে গিয়ে সিটে বসে ক্লাস করতে লাগে। যখন পপি ম্যাডামের ক্লাস আসে তখন স্বাধীন রুম থেকে বের হতে যাবে, তখন স্বাধীনের বন্ধুরা তাকে জোর করে ক্লাসে রেখে দেয়। পপি ম্যাডাম ক্লাসে এসে স্বাধীনের দিকে তাকাতে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, কারণ এই স্বাধীন একদম শুকিয়ে গেছে, মুখ চোখ একদম কালো বর্ণ ধারণ করেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঠিক করে ঘুমায় না। পপির চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে পপি নিমিষেই তার হাত দিয়ে মুছে নেয়। তারপর এক এক করে সবার ক্লাস করাতে লাগে। স্বাধীনের ক্লাস করতে আর ভালো লাগছে না, তাই রুম থেকে বের হয়ে ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে খাবার খেয়ে লেকের পাশে যাচ্ছিল, তখন লেকের সাইডে থাকা জঙ্গলে চিৎকার শুনতে পায়। তখন স্বাধীন সেদিকে গিয়ে দেখে অনেকগুলো ছেলে একটা মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করছে। তখন স্বাধীন গিয়ে দেখে জুনিয়র ছেলে পেলে স্বাধীন এপাশ ওপাশ তাকিয়ে একটা লাঠি দেখতে পায়, সেটা তুলে নিয়ে প্রত্যেককে মারতে লাগে। স্বাধীনের মার খেয়ে সবাই সেখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে আসে। তারপর স্বাধীন তার শার্ট খুলে মেয়েটির দিকে না তাকিয়ে এগিয়ে দিতেই মেয়েটিও তার শরীরে ছড়িয়ে নেয়। তারপর স্বাধীন মেয়েটির হাত চেপে ধরে জঙ্গল থেকে বের হতে লাগে। তখনই ওই দিক দিয়ে পপি লেকের পাড়ে যাচ্ছিল। স্বাধীন আর মেয়েটিকে এমন অবস্থায় দেখতে পেয়ে পপি অন্য কিছু একটা বুঝে নেয়। দৌড়ে স্বাধীনের কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, কুত্তার বাচ্চা, এতদিন তোর ড্রিঙ্ক করতি, নেশা করতি, এখন মেয়েদের সঙ্গেও নোংরামি শুরু করেছিস। কি ক্ষতি করেছিল মেয়েটা তোর? তোর তো স্ত্রী আছে, চাইলে তার কাছে গিয়ে ভোগ করতে পারতি, তা না করে অন্য একটা মেয়ের সঙ্গে। ছি, বলতেও ঘৃণা হচ্ছে আমার। তোকে আমার কলেজ থেকে বের করে দেব, যেইভাবেই হোক প্রিন্সিপাল স্যারকে বলে। আর এই নে, তুমি আসো, তুমি সাক্ষী দিবে। ম্যাডাম কি বলছেন এগুলো? ভাইয়া তো আমাকে বাঁচাইছে। আমার ক্লাসে কিছু বখাটে ছেলে পেলে আমাকে ক্যান্টিন থেকে জোর করে তুলে জঙ্গলে নিয়ে আসে। তারপর আমার সঙ্গে যখন খারাপ কাজ করতে যাবে তখন ভাইয়াটি তাদের হাত থেকে আমাকে রক্ষা করে। আর আপনি ভাইয়াটিকে কেউ ভুলভাল বলছেন বলেন তো, যদি পারেন আপনি ওই ছেলেগুলোকে এই কলেজ থেকে বের করে দিন। ওই ছেলেগুলো অনেক খারাপ, অনেক মেয়ের সঙ্গে বাজে কাজ করে, অনেক মেয়েকে টিস করে, তাদের জ্বালাতে অনেক মেয়ে কলেজে আসতে চায় না। তুমি আমার সঙ্গে আসো, ওদের পরিচয় দাও, আর তারপর আমি ওদের কিভাবে কলেজ থেকে বের করতে হয় দেখছি। আর হ্যাঁ, আপনাকে সরি ভুল বোঝার জন্য। পপির কথা শুনে স্বাধীন বাঁকা হেসে সেখান থেকে চলে আসে। তারপর বাইকটা নিয়ে সোজা নাইট ক্লাবে চলে যায়। তারপর ড্রিঙ্ক করতে করতে রাত যখন অনেকটা গভীর হয়ে যায়, তখন ড্রাইভিং করতে করতে অনেকটা কষ্টে বাসে চলে আসে। বাসে এসে দরজার কলিং বেল দিচ্ছে, তো দিয়ে চলেছে। প্রায় 1 ঘন্টা হবে কলিং বেল দিয়েছে। স্বাধীনের মা বিরক্ত হয়ে রুম থেকে এসে দরজা খুলে দেয়। তখন স্বাধীন সোজা তার রুমে চলে যায়। কোনো মতে তার রুমে গিয়ে ধপাস করে খাটে পড়ে যায়, আর কিছু তার মনে নাই। পরদিন সকালবেলা মাথা ঝিমঝিম করছিল, খাট থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে দেখে একটা বেঁচে গেছে। দিন দিন সবার অবহেলার শিকার হচ্ছে সে। অন্যদিকে মা, তুমি চলে যাওয়ার পর ছেলেটা কেমন যেন হয়ে গেছে, সবকিছুতেই অমনোযোগী। অনেক রাত করে বাসায় ফিরে ড্রিঙ্কস করে, বাসায় ফিরে কিছুই বুঝতে পারছিস না। ড্রিঙ্কস করে বাসায় ফিরে কিছুই বুঝতে পারছি না। আর ওকে আমরা অনেক অবহেলা করছি, কিন্তু ও কিছুই বলতে পারছে না। দেখেন মা, যেখানে আপনার ছেলে আমাকে পছন্দ করে না, আমি তার সঙ্গে কিভাবে থাকবো বলেন? এর থেকে সে তার লাইফটা এনজয় করুক, আমি আমার মতো থাকি। আমি মা হতে চলেছি, এটা যেন আপনার ছেলে কোনোভাবে জানতে না পারে। আপনাকে জানানো প্রয়োজন মনে করছি, তাই আমি আপনাকে জানালাম। প্লিজ কাউকে বলবেন না এই বিষয়টা, আপনার আর আমার মধ্যেই থাক। মা, এইবার অন্তত বাসায় চলে আসো, আর রাগ করে থেকো না। স্বাধীন তার নিজের ভুল বুঝতে পারছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। আর আমাদেরকে দাদা দাদির অধিকার থেকে বঞ্চিত করো না তুমি। তারপর টুকিটাকি স্বাধীনের মা আর পপি কথা বলতে লাগে। পপি তাদের বাসায় যেতে এখনো নারাজ, কারণ যেখানে তার ভালোবাসা নেই সেখানে যাওয়ার কোনো মানেই হয় না। এভাবে পেরিয়ে যায় আরো 6টা মাস। স্বাধীন ক্লাস করছিল, তখনই ক্লাসরুমে চলে আসে পপি। ওনার দিকে তাকিয়ে আছে সবাই ড্যাব ড্যাব করে। তখনই স্বাধীনের পাশে থাকা সজীব স্বাধীনকে কোনো দিয়ে গুঁতা দিয়ে বলতে লাগে, কে ভাই, তুই তো অনেক কৃপণ রে, বাবা হতে চলেছিস আর একবার আমাদেরকে বলার প্রয়োজন মনে করলি না? তুই তো দেখছি, দেখ তোকে কিন্তু আজকে আমাদের সবাইকে টিট দিতে হবে।
একটা বার আমাদেরকে বলতেও পারতে। কি বলছে সেইগুলো বাবা হতে চলেছি মানে? তোর কথার আগামাথা কিছুই তো বুঝতে পারছি না আমি। পপি ম্যাডামের দিকে ভালোভাবে তাকা, তাহলে বুঝতে পারবে। সজীবের কথা শুনে স্বাধীন পপির দিকে ভালোভাবে তাকিয়ে দেখে পপির পেট ফোলা। এমন ভাবে চলে আসে যেন যে কেউ মনে করবে পেটে বাচ্চা আছে, কিন্তু কিভাবে এমনটা সম্ভব স্বাধীন কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। আমাদেরকে উল্লু বানানো, তাই না? কয়েকদিন পর বাচ্চা বাবা হতে চলেছিস। ভাই বিশ্বাস কর। তারপর স্বাধীন সজীবকে তার আর পপির সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে। সজীব স্বাধীনের কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়ে। কিভাবে এসব সম্ভব? তার মানে পপি ম্যাডাম দুশ্চরিত্র একটা মহিলা। ভাবতেও কেমন যেন অবাক হচ্ছে। যতদিন ধরে চিনে তখনও তার চরিত্রে কিঞ্চিত পরিমাণে ভুল ইঙ্গিত দেখতে পায়নি সে। আজকে না এত কিছু হয়ে গেল। দেখ, আমার মনে হয় কি কোনোভাবে না কোনোভাবে তুই ওই বাচ্চার বাবা। পপি ম্যাডামকে আমরা যতদিন ধরে চিনি সে কোনোভাবেই দুশ্চরিত্রা মহিলা না। এই বাচ্চার বাবা তুই কোনোভাবে ওনাকে এগিয়ে জিজ্ঞেস কর, তাহলে তুই সত্যিটা জানতে পারবি। আমি বলি কি, ক্লাস শেষ হওয়ার পর ম্যাডামকে স্থানে ডেকে নিয়ে গিয়ে বলিস, তাহলে ম্যাডাম সব কিছু খুলে বলবে। তখন না হয় কনফিউশন থেকে দূর হতে পারবি। যে কথা সেই কাজ। একটু পর যখন পপি ম্যাডাম ক্লাসরুম থেকে বের হয়ে যেতে লাগে, টিচার্স রুমের দিকে একটা ফাঁকা রুম পেয়ে যাচ্ছিল, তখনই ফাঁকা রুম থেকে স্বাধীন পপি ম্যাডামকে টান দিয়ে রুমের মধ্যে নিয়ে যায়। পুরো ঘর অন্ধকার, ঠিক তেমন ভাবে পপি দেখতে পাচ্ছে না সামনে থাকা ছেলেটাকে। নিজেকে সামলানোর জন্য সামনে থাকা ছেলেটাকে এলোপাথারি চড় থাপ্পড় দিতে লাগে। স্বাধীন পপির হাত চেপে ধরে বলতে লাগে, আপনার পেটের বাচ্চার বাবাকে সত্যি করে বলবেন। স্বাধীনের কথা শুনে পপি হা হা করে হাসতে লাগে। পপির হাসির কারণ স্বাধীন কিছুই বুঝতে পারে না। একটু পর পপি হাসি থামিয়ে দিয়ে বলতে লাগে, তুই শুনে কি করবি? তুই তো এই বাচ্চার বাপ না, তাই না? আর তোর জানার কোনো অধিকার নেই। আর তুই না বলেছিলি আমাকে ডিভোর্স দিবি? তা এখনো আমি তোর ডিভোর্স লেটার হাতে পেলাম না কেন? দেখেন, আমার প্রশ্নের উত্তরটা আমি চাইছি। আপনার আজে বাজে প্রশ্ন আমি শুনতে চাইনি। আপনার পেটের অর্থাৎ আপনার অবগত বাচ্চার বাবাকে আর কি তার পরিচয়? ওর বাবা পৃথিবীতে আর বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে। ও পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে এটা জানতে পারবে তার বাবা এই পৃথিবীতে নেই, মারা গেছে। আর কিছু জানতে চান আপনি? এখন যান। চাই না আমাকে কেউ দেখে ফেলে সমস্যা হবে। মানে এটা আমাদের বাচ্চা, তাই না? যেখানে আমাকে স্ত্রী হিসেবে মানতে চান না, সেখানে আমাকে স্ত্রী হিসেবে মেনে না নিয়ে সেখানে আমার পেটের বাচ্চা কি আপনার কিভাবে আপনার বাচ্চা বলে দাবি করছেন বলেন তো দেখি? এই বাচ্চার বাবা পৃথিবীতে বেঁচে নেই, এটাই সত্যি, এটাই বাস্তব, বুঝলেন? আর নেক্সট টাইম হুটহাট করে এমন ব্যবহার করবেন না। যদি করেন তাহলে আমি এর একটা ব্যবস্থা নেব বলে দিলাম। পপির কথা শেষ হতে না হতেই স্বাধীন তার হাত ছেড়ে দিয়ে পপির হাত তার পিঠে রেখে বলতে লাগে, আপনার হাত আপনার পেটে, আপনার ছেলের মাথায় হাত রেখে বলেন যে আপনার ছেলের বাবা মারা গেছে, সেই পৃথিবীতে বেঁচে নেই। আর আমি আপনার ছেলের বাবা না, তাহলে আমি আর আপনার সামনে জীবনে আর কখনোই মুখ দেখাবো না। আমি আপনার কাছ থেকে অনেক 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 দূরে চলে যাব। আমার বাচ্চার বাবা বেঁচে আছে, আর বাচ্চার বাবা কেউ না, তুমি। স্বাধীন পপির কথা শুনে অনেকটা খুশি হয়। নিমিষেই তার চোখে অশ্রু নেমে আসে। এই অশ্রু যেন দুঃখের না, সুখের অশ্রু। তারপর পপির হাত টেনে রুম থেকে বের করে কলেজের পাশে থাকা লেকের পাড়ে গিয়ে একটা প্রান্তিতে বসে দিয়ে পপিকে আর স্বাধীন মাটিতে বসে পপির কাছে বলতে লাগে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে ছাড়া অচল। আপনি ছাড়া আমি এই জীবনে বড় দুষ্কর। প্লিজ 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 আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আমার সঙ্গে আমার বাসায় চলুন। আপনি বের হয়ে যাওয়ার পর থেকে এই 8টা মাস আমি কিভাবে কত কষ্ট করে যে আমি বাসায় রয়েছি একমাত্র আমি জানি আর উপরওয়ালা জানে। বাসায় গেলেই সবসময় অবহেলার শিকার হচ্ছি। কেউ ভালোবাসে না, সবসময় সবাই যত ভালোবাসতো এখন কেউ আমার যত্ন নেয় না। খেয়েছি কিনা খেয়েছি সেটাও জানতে চাই না। তো আমি কি করব? আমি কেন আপনার বাসায় যাব? আর আপনাকে ডিভোর্স দিতে হবে না, অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাকে ডিভোর্স পাঠিয়ে দেব। প্লিজ সেই ডিভোর্স লেটারে সই করে দিয়েন। আর এই বাচ্চার অধিকার নিয়ে কখনো আমার সামনে আসবেন না। এই বাচ্চার যখন ভূমিষ্ঠ হবে তখন তার বাবার নামের জায়গা লেখা থাকবে মৃত, বুঝলেন? প্লিজ তুমি মোটেও এমন কাজ করো না। আমার বাবুকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না। স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে উঠে চলে যায় পপি। স্বাধীন সেখানে ঠাই মেরে দাঁড়িয়ে থেকে কান্না করছে তো করছে, নিজেকে শুধু দোষারোপ করছে। সেখানে আর দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে গিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে
পার্কিং লট থেকে বাইকটা নিয়ে সোজা বাসায় চলে যায়। দরজার কলিং বেল দিতেই কাজের মেয়ে সে দরজা খুলে দেয়। বাসার রুমে গিয়ে দেখে তার মা আর বোন বসে আছে। স্বাধীন তার মার কাছে গিয়ে বসে তার পা জড়িয়ে ধরে বলতে লাগে, মা, আমি অনেক ভুল করেছি। আমি তো ওনার কাছ থেকে অনেক ক্ষমা চাচ্ছি, কিন্তু আমাকে তো তিনি কোনোভাবেই ক্ষমা করে দিচ্ছে না। তোমরা বললে ক্ষমা করবে, আমি জানি তোমাদের সঙ্গে এখনো ওনার কথা নাই। প্লিজ একটু বলো না আমাকে যেন ক্ষমা করে দিয়ে পুনরায় আমার কাছে চলে আসে। স্বাধীনের মা স্বাধীনের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। এভাবেই কেটে যায় আরো অনেক কয়টা দিন। স্বাধীন প্রতিনিয়ত পপির কাছে গিয়ে তার অধিকার চায়, কিন্তু পপি স্বাধীনকে তার অধিকার দিতে বারবার নারাজ থাকে। দেখতে দেখতে ডেলিভারি অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দিন ঘনিয়ে আসে। কলেজ থেকে ছুটি নিয়ে এখন পপি বাসায় থাকে, তাই স্বাধীন পপিকে দেখতে পায় না। পপির বাসায় অনেকবার গিয়েছে, বাট গেটের দারোয়ান স্বাধীনকে বাসার মধ্যে ঢুকতে দেয়নি, গেট থেকে তাড়িয়ে দিয়েছে। রাতের বেলা অনেকবার চেষ্টা করেছে, ছাদে গিয়ে সোজা পপির রুমে গিয়ে তার পায়ে ধরে মাফ চেয়েছে, কিন্তু পপি মাফ করে দিতে নারাজ হয়। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। পপির প্রসব ব্যথা উঠলে তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে পপি তার ফোন বের করে স্বাধীনের মা বাবা আর বোনকে ফোন করে হাসপাতালে অ্যাড্রেসটা বললে তারা হাসপাতালে চলে আসে। অন্যদিকে স্বাধীন তার রুমে বসে থেকে কান্না করছিল। তখনই স্বাধীনের ফোনে সজীব ফোন করে বলতে লাগে, স্বাধীন কই তুই? এই হসপিটালে চলে আয়। দেখ তোর কত কিউট একটা ছেলে হয়েছে, আমরা সবাই দেখেছি, তুইও চলে আয়। তারপর সজীব স্বাধীনকে হসপিটালের অ্যাড্রেসটা দিতেই স্বাধীন ফোনটা কেটে দিয়ে বাইক দিয়ে ফুল স্পিডে হসপিটালে চলে আসে। হসপিটালে এসে কেবিনে এসে দেখে সবাই বাবুকে নিয়ে দেখছে। তারপর স্বাধীনের মা স্বাধীনের হাতে তার ছেলেকে ধরিয়ে দিয়ে এক এক করে রুম থেকে সবাই চলে যায়। তারপর স্বাধীন তার ছেলেকে কোলে নিয়ে মুখে মাথায় গালে চুমু খেতে লাগে। তারপর পপির কাছে নিয়ে গিয়ে তার পাশে শুয়ে দিয়ে পুনরায় পপির পা চেপে ধরে বলতে লাগে, এই খুশির দিন আমাকে আর কষ্ট দিয়েন না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি আমার ভুল বুঝতে পারছি। আমাকে বাবার অধিকার থেকে সরিয়ে দিয়েন না, আর কখনো আমি আপনাকে ভুল বুঝবো না। আপনাকে আমি অনেক ভালোবাসবো, আমি অধিকার দেব। কথাটা বলছে আর অঝরে কান্না করছে। স্বাধীনের কান্না দেখে নিমেষে পপি হাসি দিয়ে ওঠে। পপির হাসি দেখে স্বাধীন তার চোখের পানি মুছে পপির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হয়েছে হয়েছে বাবা, হয়েছে। এক বাচ্চার বাবা হয়ে গেছো, আর এত ক্ষমা চাইতে হবে না। ক্ষমা করে দিলাম, বাট একটা শর্তে। কি শর্ত? আমি তোমার 1000টা শর্তে রাজি আছি। শর্তটা অনেক অল্প। আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে, আমার ছেলের থেকে আমাকে অনেক ভালোবাসতে হবে। পপির কথা শুনে স্বাধীন হাসতে লাগে। স্বাধীনের হাসি দেখে পপিও হাসতে লাগে। তো ভিউয়ার্স, কেমন লাগলো গল্পটা? বাকি গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।